তো ট্রিপল এইচকে মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়েছে, কারণ এখন আমরা যা ভাবছি ট্রিপল এইচ শপথ নিয়েছে যে তার ঠিক উল্টো কাজই আমি করব। মানে এতদিন আমরা কমপ্লেন করছিলাম যে রোড টু রেসলমেনিয়া ফিল হচ্ছে না, মনে হচ্ছে না। তো ট্রিপল এইচ এখন খেলা এমনভাবে ঘুরিয়েছে যে এখন যদি আমরা কমপ্লেন করি তাহলে সেটা আমাদেরই বোকামো, কারণ এখন সত্যি দেখে মনে হচ্ছে যে আমরা রোড টু রেসলমেনিয়াতেই আছি। মানে প্রত্যেক দিনই কিছু না কিছু সারপ্রাইজ। দারুণ ভাই দারুণ, আর এটাই তো চাই ডাব্লিউডাব্লিউইর থেকে, এইটার জন্যই তো ডাব্লিউডাব্লিউই এত ফেমাস। তো যাই হোক, আজকে রতে কী এমন হলো যে আমাদের রিয়া রিপ্লিকে তার চ্যাম্পিয়নশিপ হেরে যেতে হলো, তাও রাসেলমেনিয়ার ঠিক কিছুদিন আগে। আর তার সাথে সাথে একটা নতুন সুপারস্টার খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউইতে আসতে চলেছে, সেটাকে নিয়েও কথা হবে। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে কথা বলা যাক আজকে র কীভাবে শুরু হয়েছিল। তো আজকে রয়ের শুরুতেই আমরা দেখতে পাই একটা রাগী সিএম পাঙ্ককে। আর সিএম পাঙ্ক এসে আজকে কাউকে ছাড়েনি, কাউকে না, মানে কাউকেই না, এমনকি ফাইনাল বসকেও না। তো সিএম পাঙ্ক সবার প্রথমে তো আজকে রক আর জন সিনাকে বলে বার্ড ফ্রড, মানে হচ্ছে টাকলু ফ্রড বলে তাদেরকে। আর জন সিনাকে সেটাও বলে যে জন সিনা যেটা করেছে, জন সিনা যে আসলে কেমন সেটা সিএম পাঙ্ক অনেক আগে থেকেই জানতো। আর জন সিনা যে বলতো ইউ ক্যান সি মি, ইউ ক্যান সি মি, তো এখন আমরা জন সিনার থ্রু দেখতে পাচ্ছি, আর জন সিনার আসল রূপটা এখন আমাদের সবার সামনে বেরিয়ে গেছে। তো সিএম পাঙ্কের থেকে রেসলমেনিয়া মেইন ইভেন্ট আবার নিয়ে নেওয়া হয়েছে। আর সিএম পাঙ্ক বলে যে এটা তার স্বপ্ন, আর সে তার স্বপ্নকে কখনো গিভ আপ করে না, যেভাবে কিনা জন সিনা ফাইনালি গিভ আপ করে নিয়েছে। জন সিনাকে সে বলে যে মিস্টার নেভার গিভ আপ, তুই তো অবশেষে গিভ আপ করলি, তুই নিজের উপর গিভ আপ করে দিলি, তুই সেই বাচ্চাদের উপর গিভ আপ করে দিলি যারা তোকে বিশ্বাস করতো। আর আমি তোকে চিনতাম, আমি তোকে অনেক আগে থেকেই জানতাম যে তোর আসল রূপটা কী, আর ভবিষ্যতে কোনো না কোনো দিন আমাদেরও দেখা হবে। আর এইসব কথা বলে সে ফাইনালি আসে সেথ রলিন্সের কথায়। আর সিএম পাঙ্ক তারপর বেকি লিঞ্চকেও কল আউট করে, বলে যে বেকি লিঞ্চ যেন তার ম্যানকে সামলে রাখে, কারণ যদি সিএম পাঙ্কের হাতে সেথ রলিন্স পড়ে যায় তাহলে সেথ রলিন্সকে হুইল চেয়ারে করে আসতে হবে। আর এই কথাটা বলার সাথে সাথে সেখানে চলে আসে সেথ রলিন্স। আর সিএম পাঙ্ক তো সেথ রলিন্সের থিম সং শুনেই সেখান থেকে দৌড়ে সেথ রলিন্সকে মারতে যায়। আর সেথ রলিন্সও আজকে পুরো রেগেই এসেছিল। তো দুজনের মধ্যে একটা বিশাল মারপিট হয়, মানে ব্রলটা আজকে একটা অন্য লেভেলেই চলে গেছিলো। মানে এরকম ব্রল আমরা সেথ রলিন্স আর সিএম পাঙ্কের মধ্যে আগে কখনো দেখিনি। মানে এদের মধ্যে আগে অনেক ব্রল হয়েছে, কিন্তু আজকের ব্রলটা একটু পার্সোনাল লেভেলেই ছিল। তো অনেক সিকিউরিটি গার্ড, ডাব্লিউডাব্লিউর অফিসিয়ালস, রেফারি অনেকে আসে তাদেরকে ছাড়াতে, কিন্তু তারা ঠিকমতো তাদেরকে ছাড়াতে পারে না, এমনকি ব্যাক স্টেজেও তারা ব্রল করতে থাকে। তো আলটিমেটলি অ্যাডাম পিয়ার্স বলে যে ঠিক আছে, তোরা আর ব্রল করিস না ভাই, নেক্সট উইকে তোরা একটা স্টিল কেজ ম্যাচে নিজেদের মধ্যে সব কিছু ঠিকঠাক করে নে, যা ঝামেলা আছে মিটিয়ে নে। তো নেক্সট উইকে একটা স্টিল কেজ ম্যাচ বুক হয়ে গেছে, কিন্তু স্টিল কেজের ভেতর এরা দুজনকে তো একদম শেষ করতে চলেছে। আর এখনও তো এই স্টোরি লাইনে আমাদের ওটিসি রোমান রিংস ঢোকেও নি। আর অনেকে স্পেকুলেট করছে যে নেক্সট উইকে যে স্টিল কেজ ম্যাচটা হবে ওইখানে হয়তো আমাদের ওটিসি রোমান রিংসের রিটার্ন হতে পারে। কিন্তু দেখো, আমার পার্সোনালি মনে হয় যে নেক্সট উইকে মেবি রোমান রিংসের রিটার্ন হবে না, কারণ একটা ম্যাচ অলরেডি সিএম পাঙ্ক জিতেছে সেথ রলিন্স আর সিএম পাঙ্কের ম্যাচের মধ্যে। একটা ম্যাচে বা সেথ রলিন্সকেও জিততে হবে। মানে র নেটফ্লিক্সের ডেবিউতে যেমন সিএম পাঙ্ক সেথ রলিন্সকে হারিয়েছিল, আমার মনে হচ্ছে নেক্সট উইকে সেথ রলিন্স কোনোভাবে সিএম পাঙ্ককে হারিয়ে দেবে। আর এদের মধ্যে যে ফাইনাল শোডাউন হবে সেইটা হবে রেসলমেনিয়া, আর সেইখানে আমাদের রোমান রিংসও থাকবে এই পুরো মানে মিক্স আপের মধ্যে। আমার সেটাই মনে হচ্ছে। তাই নেক্সট উইকে মেবি রোমান রিংসের রিটার্ন হবে না, কিন্তু যদি হয়ে যায় সেটা দেখতে আমাদের কি আর খারাপ লাগবে? অবশ্যই লাগবে না। কিন্তু আজকের রয়ের ওপেনিং সেগমেন্টটা তো দারুণ ছিল। আর আজকে দেখে মনে হচ্ছিল যে সত্যি সিএম পাঙ্ক আর সেথ রলিন্সের মধ্যে যে শত্রুতাটা আছে সেটা ভাই কিছুটা পার্সোনাল, মানে এটা স্টোরি লাইনের ঊর্ধ্বে যতটা দেখে মনে হচ্ছিল। এবার দেখা যাক নেক্সট উইকে স্টিল কেজ ম্যাচে কী হয়। তাছাড়া আজকে আমরা চ্যাড গেবিলকে দেখতে পাই। আর চ্যাড গেবিল জানি না কোন দেশ দ্বীপান্তরের মাঠে ঘুরে বেড়াচ্ছে, যেখানে আজকে সে কারো একটা খোঁজ করছিল, আর তারপর তার একটা বুড়োর সাথে দেখা হয়। আর তারপর সেই বুড়োটাকে ঘুষ দিয়ে সে বুড়োটার থেকে কিছু একটা সে নেয়, একটা কাঠের বাক্স বা এরকম টাইপের কিছু একটা নিয়েছে। এবার সেই বুড়োটা তাকে বলে যে লুচাদের হারানোর জন্য তাকে লুচা হতে হবে। তো এরপর কি আমাদের চ্যাড গেবিলও কোনো মাস্ক পরে রিটার্ন করবে? দেখা যাক। কিন্তু চ্যাড গেবিলের কথা থেকে মনে পড়লো, অনেকে স্পেকুলেট করছে যে রাসেলমেনিয়া চ্যাড গেবিলের একটা মিস্ট্রি অপোনেন্টের সাথে ম্যাচ হতে পারে, ঠিক যেইভাবে আমাদের কোডি রোডসের রিটার্নের সময় সেথ রলিন্সের একটা মিস্ট্রি
মিস্ট্রি অপোনেন্ট ছিল, আর সেটাই হয়ে বেরিয়েছিল আমাদের কোডি রোডস। তো ঠিক সেইভাবেই আমাদের চ্যাড গেবিলের সাথে কোনো একটা মিস্ট্রি অপোনেন্টের ম্যাচ হতে পারে, আর সেটার জন্য স্টোরিটাকে আর কি হাইপ আপ করা হচ্ছে বা বিল্ড আপ করা হচ্ছে। এবার সেটা কে হতে পারে সেটা নিয়ে একটা আপডেট আছে। তো জানা যাচ্ছে এরকম যে তোমাদেরকে আমি রে ফিনিক্সের কথা বলেছিলাম, আমাদের পেন্টার ট্যাগ টিম পার্টনার বা আমাদের পেন্টার ভাই রে ফিনিক্স। তো সে অলরেডি AEW থেকে মুক্তি পেয়ে গেছে, আর সে এখন ফ্রি এজেন্ট হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি সে আর কি ডাব্লিউডাব্লিউতে আসতে চলেছে, এমনই কিছু সোর্স ক্লেম করছে যে হ্যাঁ খুব তাড়াতাড়ি, খুব একটা দেরি হবে না রে ফিনিক্সের ডাব্লিউডাব্লিউতে আসতে, খুব তাড়াতাড়ি সে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে। এমনকি রাসেলমেনিয়ার ম্যাচ কার্ডেও রে ফিনিক্স থাকতে পারে। তো অনেকে মনে করছে রে ফিনিক্সই হয়তো চ্যাড গেবিলের মিস্ট্রি অপোনেন্ট হবে, আর আবার অনেকে মনে করছে যে রে ফিনিক্স না হলেও সেটা হয়তো অ্যালিস্টার ব্ল্যাক হতে পারে, যেটা নিয়ে আমি তোমাদের আগেও অনেক ভিডিওতে বলেছি। তো দেখা যাক এই স্টোরি লাইনটা কোন দিকে যায়। কিন্তু হ্যাঁ, স্টোরি লাইনটা ইন্টারেস্টিং তো আছে, কিন্তু চ্যাড গেবিলের দুই পার্টনার মানে আমাদের আলফা একাডেমির যে ক্রিড ব্রাদার্স, আলফা একাডেমি কেন বলছি, আমেরিকান মেডের যে ক্রিড ব্রাদার্স, তারা আজকে ট্যাগ টিম চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর কি কম্পিট করছিল আমাদের ওয়ার রেডার্সের এগেনস্টে। আর ওয়ার রেডার্স ভাই এখন কি টিম হয়ে গেছে, মানে এখন ওয়ার রেডার্সকে হারানো একটা চ্যালেঞ্জ বটে। আর আজকেও তাদের পারফরমেন্স দারুণ ছিল, আর আজকে ওয়ার রেডার্স তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি ডিফেন্ড করে নিয়েছে এগেনস্ট আমাদের ক্রিড ব্রাদার্স বা আমেরিকান মেড। মানে তাদের স্বপ্ন তো পূরণ হয়নি, কিন্তু দেখা যাক চ্যাড গেবিলের স্টোরি লাইনটা কোন দিকে যায়। মানে এই স্টোরি লাইনটার জন্য আমি অন্তত ইন্টারেস্টেড আছি, আর দেখা যাক এর মাধ্যমেই আমাদের রে ফিনিক্সের ডাব্লিউডাব্লিউ ডেবিউও হয় কিনা। মানে কিছু না কিছু তো একটা হবে, মানে বড় কিছুই হতে চলেছে এই স্টোরি লাইনটা থেকে। আর তারপর যদি ডাব্লিউডাব্লিউ হেগে ফেলে তাহলে আমার আর কিছু বলার নেই। কিন্তু দেখে তো মনে হচ্ছে যে হেগে ফেলবে আমাদের জে উসো, কারণ গান্থারের সামনে জে উসো কি টিকবে, মানে আমার তো ডাউট আছে। কারণ দেখো জে উসো খুব ভালো সুপারস্টার, সবই ঠিক আছে, জে উসোকে আমরা সবাই সাপোর্টও করি, ইটও করি, কিন্তু যেইভাবে গান্থার আর জে উসোর ম্যাচ রাসেলমেনিয়ায় অ্যানাউন্স হয়েছে, আর এখন এই ম্যাচটার জন্য যে হাইপ আছে, আমার পার্সোনালি মনে হয় না এই ম্যাচটা কোনো মেন ইভেন্ট ডিজার্ভ করে বলে। মানে এখন জে উসোর জন্য যদি কোনো মেন ইভেন্টে রাখা হয়, আমার মনে হয় সেটা জোর করে রাখা হবে, কারণ রাসেলমেনিয়া আরও অনেক বড় বড় ম্যাচ আছে এই ম্যাচটার থেকেও। কিন্তু স্টোরি লাইন তো এমনভাবেই এগাচ্ছে যে আলটিমেটলি মনে হচ্ছে যে উসো গান্থারকে ডিথ্রোন করবে, গান্থারকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু তাতে কি কোনো লাভ হবে? কারণ দেখো সত্যি বলতে গান্থারের সামনে না জে উসোকে ছোটো বাচ্চাই মনে হয়। আর যেইভাবে জে উসো গান্থারের কাছে প্রত্যেক সপ্তাহে মার খাচ্ছে, মানে আজকেও এসেছিল যখন গান্থার আর ওটিসের ম্যাচের শেষে গান্থার ওটিস আর আকিরা তোজাওয়ার উপর অ্যাটাক কন্টিনিউ রেখেছিল, জে উসো বাঁচাতে এসেছিল, কিন্তু তারপর আমাদের ওই দিক থেকে অস্টিন থিওরি আর গ্রেসন ওয়ালার তার উপর অ্যাটাক করে দেয়, তারপর আমাদের গান্থার আবার জে উসোর উপর অ্যাটাক করে দেয়, মানে অনেক কিছু হয়। কিন্তু আলটিমেটলি জে উসো যেভাবে গান্থারের কাছে মার খাচ্ছে, আর এমনিও বাস্তবেও দেখলে মনে হয় না যে জে উসো কোনোভাবে গান্থারকে হারাতে পারবে বলে। তো দেখা যাক এই ম্যাচটা কী কেমন ডেলিভার করে রাসেলমেনিয়া। মানে আমার তো এই ম্যাচটা থেকে এক্সপেকটেশন খুবই কম আছে, মানে আমার মনে হয় না এই ম্যাচে মানে জে উসো জিতলেও কি হারলেও কি তেমন কিছু এফেক্ট পড়বে বলে। হ্যাঁ, একটা মোমেন্ট ক্রিয়েট হবে জে উসোর জন্য, যে জে উসো নতুন চ্যাম্পিয়ন হয়ে মেবি একটা মোমেন্ট ক্রিয়েট করতে পারে, কিন্তু আমার মনে হয় না সেটা মানে লং টার্মে কোনো ভালোভাবে এফেক্ট করবে বলে। আলটিমেটলি জে উসোর কাছ থেকে টাইটেল খুব তাড়াতাড়ি চলেও যাবে, কারণ জে উসো এই টাইটেলটার সাথে আমার মনে হয় না সেরকম কোনো কাজ করতে পারবে। মানে জে উসোকে আমারও ভালো লাগে, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমাদের ওপিনিয়ন আলাদা হতে পারে। তোমরা কমেন্ট বক্সে বলো যে এই ম্যাচটা নিয়ে তোমাদের ওপিনিয়ন কি। মানে আমার তো এই ম্যাচটার উপর খুব একটা বেশি এক্সপেকটেশন এই মুহূর্তে আর নেই। কিন্তু যেই কাজটা করে ট্রিপল এইচ আজকে আমাদের সারপ্রাইজ করেছে, সেটা এসেছিল আজকে রয়ের মেন ইভেন্ট থেকে, যেখানে আমরা রিয়া রিপ্লি আর ওই দিক থেকে আমাদের ইও স্কাইয়ের মধ্যে ম্যাচ দেখতে পেয়েছিলাম ফর ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, যেখানে আমাদের বিয়াঙ্কা ব্লেয়ার যেহেতু এলিমিনেশন চেম্বার জিতেছে, তাই বিয়াঙ্কা ব্লেয়ার ওই ম্যাচটা দেখার জন্য রিং সাইডে চেয়ার নিয়ে আরাম করে বসেছিল। তো এই ম্যাচটা শুরু হয়, ম্যাচে দুজনেরই পারফরমেন্স খুব ভালো ছিল। রিয়া রিপ্লি ইও স্কাই দুজনেই নিজেদের 100% দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট আসে তখন, যখন আমরা দেখতে পাই যে রিয়া রিপ্লি ইও স্কাইকে বাইরে বের করে ফেলে দেয়, আর তখন বিয়াঙ্কা ব্লেয়ার ইও স্কাইকে মোটিভেট করতে থাকে রিংয়ে যাওয়ার জন্য, আর ইও স্কাই মানে 10 কাউন্ট হওয়ার আগে রিংয়ে চলেও যায়। তখন রিয়া রিপ্লি বলে, এই বিয়াঙ্কা, তুই কি আমাকে রাসেলমেনিয়ায় ফেস করতে চাস না? তুই কি আমাকে ভয় পাচ্ছিস? বিয়াঙ্কা বলে, না তেমন কিছু না। এই বলা মানে এই বলতে বলতে আর কি তাদের মধ্যে মানে মারপিট শুরু হয়ে যায়। মারপিট বলতে আর কি ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। সবার প্রথমে রিয়া রিপ্লি বিয়াঙ্কা প্লেয়ারকে ধাক্কা দেয়, তারপর রিয়া রিপ্লি যখন রিংয়ে উঠতে যাচ্ছিল তখন বিয়াঙ্কা প্লেয়ার এসে রিয়া রিপ্লিকে ধাক্কা দেয়। এবার টেকনিক্যালি এ সময় ম্যাচটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এই ম্যাচটায় মানে সেই মুহূর্তে ইও স্কাইয়ের কোনো দোষ ছিল না, তো আমাদের রেফারি বলে যে ঠিক আছে ম্যাচটা কন্টিনিউ হবে। তো দুজনকে আর কি আলাদা করে তারপর ম্যাচটাকে কন্টিনিউ করে। তারপর রিয়া রিপ্লি তো ওভার কনফিডেন্স হয়ে যায়, আর ওভার কনফিডেন্সের সাথে মানে ওভার কনফিডেন্ট হয়ে যায়, আর ওভার কনফিডেন্সের সাথে রিয়া রিপ্লি যখন ইও স্কাইকে তুলে মানে রিং সাইডের কর্নারের উপরে মানে টপ রোপ থেকে একটা রেপটাইডে যায়, আর বিয়াঙ্কা প্লেয়ারকে বলে আই সি ইউ ইন রাসেলমেনিয়া, তখন আর কি আমাদের ইও স্কাই সেটাকে কাউন্টার করে
রিয়া রিপ্লিকে পিন করে নিউ চ্যাম্পিয়ন হয়ে যায়। আর ইও স্কাই প্রথম ওমেন সুপারস্টার হয়েছে যে কিনা WWE ওমেন্স চ্যাম্পিয়নশিপ আর মানে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, মানে ওমেন্স হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ বা ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যাই বলুক না কেন এই চ্যাম্পিয়নশিপটাকে, এই দুটো চ্যাম্পিয়নশিপই জিতে রেখেছে। তো ইও স্কাইয়ের এই যে অবসেশনটা আমি জানি না কেন মানে সবাই ইও স্কাইকে এতটা পছন্দ করে, মেবি ইও স্কাই আমার টাইপের সুপারস্টার না, সে কারণে আমার ইও স্কাইকে অতটা ভালো লাগে না। কিন্তু যাই হোক, ইও স্কাইয়ের এই সাকসেসটা যখন পাচ্ছি, ইও স্কাই কারো সাকসেস দেখে খারাপ লাগার তো কোনো কথাই নেই। তো ভালো, এবার দেখা যাক। এবার তো আপাতত তো এই ম্যাচটি ইও স্কাই ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ারের মধ্যেই হতে চলেছে, কিন্তু ম্যাচটা আর সিঙ্গলস ম্যাচ হবে না। কারণ দেখো, রিয়া রিপ্লি এমন একটা সময় তার চ্যাম্পিয়নশিপ হেরেছে যেই সময় বেসিক্যালি কেউ চ্যাম্পিয়নশিপ হারতে চায় না, কারণ রাসেলমিনে আর মাত্র কয়েকদিনই বাকি। তো রিয়া রিপ্লি এত সহজে তো ছেড়ে দেবে না। রিয়া রিপ্লি রাসেলমিনিয়া মিস করবে এমন ছোটোখাটো সুপারস্টারও রিয়া রিপ্লি না, কারণ রিয়া রিপ্লিও কি মানে এই ওমেন্স ডিভিশনটাকে ক্যারি করেছে একটা সময়। তো আমার মনে হচ্ছে রিয়া রিপ্লিকেও এই ম্যাচে ঢোকানো হবে আর এই ম্যাচটাকে ট্রিপল থ্রেট ম্যাচ বানানো হবে। আর আমার মনে হয় প্রথম থেকেই ম্যাচটার আইডিয়া ট্রিপল থ্রেটেরই ছিল, কারণ রয়্যাল রাম্বলের সময় থেকে ইও স্কাই রয়্যাল রাম্বল জিততে পারে এমন রিউমার আসছিল, মানে ইও স্কাইয়ের প্রতি অডিয়েন্স একটু বেশি অবসেসড। এবার আমি জানি না এটার কারণ কি, কিন্তু যাই হোক, ইও স্কাই এখন চ্যাম্পিয়ন হয়ে গেছে আর ট্রিপল এইচ সব থেকে ভালো উপায় বের করেছে। কারণ এই ম্যাচটা যদি ইও স্কাই হেরে যেত তাহলে রিয়া রিপ্লি আর বিয়াঙ্কা প্লেয়ারের ম্যাচ ইও স্কাইকে আবার অ্যাড করার কোনো মানেই হতো না। কিন্তু এখন যেহেতু ইও স্কাই চ্যাম্পিয়ন, তাই এই মুহূর্তে রিয়া রিপ্লি মাঝখান থেকে তার রিম্যাচ ডিমান্ড করতে পারে, যার ফলে রিয়া রিপ্লি এই ম্যাচে অ্যাড হতে পারে আর ইও স্কাই আর বিয়াঙ্কা প্লেয়ার তো থাকবেই থাকবে। তো এইভাবে এবার ম্যাচটাকে ট্রিপল থ্রেট বানানো যাবে। তো এখানে আমাদের ট্রিপল এইচ একটা বিশাল দারুণ মুভ প্লে করে ফেলেছে, আর সারপ্রাইজও ছিল এটা একটা, যেটা দেখতে কারি না ভালো লাগে। তো দেখা যাক এবার এই ম্যাচটা কেমন ডেলিভার করে। মানে এখনও তো ম্যাচটা অফিসিয়ালি বুক হয়নি, কিন্তু হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার মনে হচ্ছে এটা একটা ট্রিপল থ্রেট ম্যাচই আলটিমেটলি হতে চলেছে। এবার এই ম্যাচটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই বলো কমেন্ট বক্সে কমেন্ট করে। আর ভিডিও শেষ করতে করতে তোমরা আরেকটা জিনিস আমাকে বলো যে আজকে যে জন সিনা আর কোডি রোডসের ম্যাচের যে গ্রাফিক্সটা ডাব্লিউডাব্লিউই দেখিয়েছে, ওই গ্রাফিক্সটা নিয়ে তোমাদের কি মতামত? মানে ওই গ্রাফিক্সে জন সিনার তো মানে যে পিএনজিটা ইউজ করা হয়েছে সেটা আর কি বলবো, সেটা তো জাস্ট ওই এলিমিনেশন চেম্বারের লাস্ট মোমেন্ট থেকে ক্যাপচার করা পিএনজি যখন তার এক্সপ্রেশন চেঞ্জ হয়েছিল। কিন্তু একটা অদ্ভুত লাগছে না মানে জন সিনার কার্ডটাকে? বেসিক্যালি আমার তো একটু অদ্ভুত লাগছে, আর আমার মনে হচ্ছে এটা চেঞ্জ হবে, কারণ এখনও জন সিনার হিল হিসেবে ফটোশ্যুট করা হয়নি। তো সেই কারণে মেবি আপাতত একটা ম্যাচ কার্ড বানানো হয়েছে, কিন্তু রাসেলমেনিয়া আস্তে আস্তে মেবি এটা একটু মডিফাই হতে পারে আমার যেটা মনে হচ্ছে। বা দেখা যাক সেটা ডাব্লিউডাব্লিউ করে কিনা, কিন্তু আপাতত যেই ম্যাচ কার্ড ডিজাইনটা ডাব্লিউডাব্লিউ বানিয়েছে আমার এটাকে ঠিক মানে অতটা প্রফেশনাল লাগছে না, কেন জানি না। দেখা যাক এটাকে চেঞ্জ করে কিনা। তোমাদের এই কেমন লাগলো গ্রাফিক্সটা অবশ্যই বলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো অবশ্যই, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তবেই। আর বাকি তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।